হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইমান শেখ। আজকে ভিডিওতে আমরা কথা বলবো বিশদ আয় বিবরণী, নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের বিশদ আয় বিবরণী। আসলে বিশদ আয় বিবরণী দুই ধরনের হয়ে থাকে। একটা হইতেছে সেবা প্রদানকারী ব্যবসার জন্য, আর একটা ক্রয় বিক্রয়ের ব্যবসার জন্য। সো আজকে আমরা ক্রয় বিক্রয়ের ব্যবসার বিশদ আয় বিবরণী নিয়ে কথা বলবো, কারণ সেবা প্রদানকারী যেই বিশদ আয় বিবরণীটা, এটা খুবই সহজ, ইজি, জাস্ট 3 মিনিটে শেষ করে দেওয়া যায়। তো ওটা পরবর্তীতে ক্লাসে কথা বলবো। তো বিশদ আয় বিবরণী করার তিনটা ধাপ। একটা হইতাছে মোট মুনাফা নির্ণয় করা, তারপর হইতাছে পরিচালন মুনাফা নির্ণয় করা, তারপর হইতাছে নিট মুনাফা নির্ণয় করা। তো এইগুলোর মধ্যে কিছু কাজ আছে, সেগুলো আজকে বিস্তারিত আলোচনা করব। তো বিশদ আয় বিবরণী তৈরি করার সর্বপ্রথম নিয়ম হইতাছে আপনার বিক্রয় সংক্রান্ত বিষয়গুলো উল্লেখ করতে হবে, আর তার মধ্যে হইতাছে আপনি একটা রেও মিল দেওয়া থাকবে। যখন বিশদ আয় বিবরণী নির্ণয় করবেন তখন রেও মিল দেওয়া থাকবে আর সমন্বয় দেওয়া থাকবে। সো রেও মিলের এন্ট্রি গুলো শুধু একবার যাইব, শুধু একবার, এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে। আর সমন্বয়ের এন্ট্রি গুলো, যে সমন্বয়ের যে এন্ট্রি গুলো থাকে, এগুলো দুইবার যাবে। আর্থিক বিবরণী অধ্যায়ের মধ্যে আমরা সাধারণত তিনটা অঙ্ক করে থাকি। একটা হইতাছে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব, আর একটা হইতাছে আর্থিক অবস্থা বিবরণী। এই তিনটার মধ্যে যে কোনো একটা রেও মিলের এন্ট্রি গুলো যাবে, যদি যায় পরবর্তীতে আর কোনো রায় যাইব না। আর সমন্বয়ের গুলা দুইটাই যাবে। সো এতটুকুই। তারপর হইতাছে আমাদের এই রেও মিল থেকে বিশদ বিবরণী নির্ণয়ের ক্ষেত্রে আমাদের নিট বিক্রয় প্রথম নির্ণয় করতে হবে। আর নিট বিক্রয় নির্ণয় করার জন্য আপনার বিক্রয় সংক্রান্ত যেই এন্ট্রি গুলো আছে রেও মিলে, সেগুলো যাবে। যেমন বিক্রয়, বিক্রয় তো বিক্রয় আমরা প্রথম দিব। আর বিক্রয়ের সাথে যে কাজগুলো হয়ে থাকে রেও মিলে, যেমন বিক্রয় ফেরত, আপনি বিক্রয় করছেন, সেই বিক্রয়টা ফেরত আসছে, ফেরত আসছে আপনার কি বিক্রয় কমছে, এই জন্য এটা বাদ। তারপর বিক্রয় বাট্টা, আপনি ডিসকাউন্ট দিচ্ছেন বিক্রয় করার সময়, এটাও কি আপনার মানে জিনিসটা যেহেতু ডিসকাউন্টে দিচ্ছেন, এই জন্য বিয়োগ। তারপর হইতাছে অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয়, মানে আপনি বিক্রয় করছেন কিন্তু সেটা লেখতে ভুইলা গেছেন, এই অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয় হবে যোগ। এগুলা বিক্রয় সংক্রান্ত এই কাজগুলা করার পরে নিট বিক্রয় নির্ণয় হবে, যেগুলো আপনি 3 নম্বর টাকার ঘরে দিবেন। তারপরে এই বিক্রয় থেকে বাদ যাবে বিক্রিত পণ্যর ব্যয়। আপনি একটা যে পণ্যগুলো বিক্রয় করছেন, এগুলা বিক্রয় করার পূর্বে যেই ব্যয়গুলা করছেন, সেই ব্যয়গুলো যাবে। তো এর মধ্যে রয়েছে প্রথম ক্রয়, বা বলতে পারেন ক্রয়, ক্রয় সংক্রান্ত এন্ট্রি গুলো যাবে। তো ক্রয় হইতাছে যত টাকা এটা দিবেন প্রথম। তারপর ক্রয়ের সাথে আছে ক্রয় ফেরত, তারপর ক্রয় বার্তা, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, এগুলো সব বিয়োগ। তো ক্রয় ফেরতটা হইতাছে আপনি ক্রয় করছেন, সেটা ফেরত আসছে, স্বাভাবিক। আপনি ক্রয় করছিলেন, কি হয়েছে, আপনার টাকা আসছে, তারপর ফেরত আসছে, টাকা কমে গেছে, এই জন্য হলো বিয়োগ। তারপর বাট্টা, এটা তো বাট্টা সবসময় বিয়োগ, এটা আজীবন মনে রাখবেন। তারপর পণ্য উত্তোলন, উত্তোলন করছেন, কমছে পণ্য, বিয়োগ। তারপর বিনামূল্যে পণ্য বিতরণ, অনেক সময় তোমরা দেখবা যে পণ্য দ্রব্যের প্রচার প্রসারের জন্য বা বিজ্ঞাপনের জন্য অনেক সময় বিনামূল্যে পণ্য বিতরণ দিয়ে থাকে। এটা মানে কি ক্ষতি বা কমছে, এই মানে এক কথায় স্বাভাবিকভাবে এই জিনিসটা মনে রাখবা, যে জিনিসটা কমলে কমলে তো আমরা বিয়োগ করে থাকি। তো যেগুলি কমছে, যেগুলি কমছে এগুলো বিয়োগ করে দিছে। আর অলিখিত ক্রয় বা ধারে ক্রয়, মানে এটা তুমি কি করছো, ক্রয় করছো কিন্তু লিখতে ভুলে গেছো, এই এটা সবসময় যোগ। এখানেও দেখো অলিখিত ক্রয় ধারে ক্রয় যোগ হয়েছে, বিক্রয়ের ক্ষেত্রে অলিখিত বিক্রয় ধারে বিক্রয় যোগ হয়েছে, এগুলো সবসময় যোগ করতে হবে, ঠিক আছে। তারপরে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আরো কি কি যাবে, আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন, পরিবহন, পরিবহন খরচ, মানে তুমি পণ্যদ্রব্য কিনা আনছো, তোমার ব্যবসা আনার আগ পর্যন্ত যে পরিবহন খরচটা গেছে, এটা। তারপর মজুরি, ঠিক আছে। তারপর আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, জাহাজ ভাড়া, জাহাজ দিয়ে যদি না থাকো, এটার ভাড়া। আর সব সময় মনে রাখবা সমপরি মজুদ পণ্য, এটা কি লাস্টে এগুলা যোগ করার পর, এই যত এই যে বিক্রিত পণ্যের ব্যয়গুলো যত যোগ বিয়োগ হয়েছে, এগুলা করার পর এই সমপরি মজুদ পণ্যটা কি করবা, বাদ দিবা, মানে বিয়োগ করবা। যেমন দেখো আমরা এই যে ক্রয়, ক্রয় ফেরত, এগুলো যোগ বিয়োগ করার পর একটা অ্যামাউন্ট পাইছি, পাওয়ার পর এই যে আন্তঃপরিবহন, মজুরি, এগুলা যোগ করার পর একটা অ্যামাউন্ট পাবো। এই অ্যামাউন্ট থেকে কি করবো, আমরা এই সমপরি মজুদ পণ্যটা বাদ দিব। আরেকটা কথা, এখানে যেমন মজুরি আছে, মজুরির সাথে কি থাকতে পারে, বকেয়া, বকেয়া বা অগ্রিম, অগ্রিম, ঠিক আছে। সব সময় মনে রাখবা, যেমন যে কোনো কিছুর ক্ষেত্রে বকেয়া যদি থাকে, এই বকেয়া সবসময় কি হয়, যোগ হয়, আর অগ্রিম সবসময় বাদ হয়, ঠিক আছে। এটা সবসময় মনে রাখবা, যে কোনো
অঙ্কের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের বকেয়া সবসময় যোগ হইব আর অগ্রিম বিয়োগ হইব। এখানে ওই যে মজুরি যদি বকেয়া বা অগ্রিম দেওয়া থাকে তাহলে এখানে যোগ বিয়োগ হবে। সো লাস্টে আমাদের সবকিছু যোগ বিয়োগ করার পর যেমন সমনি মজুত পণ্য এগুলো আছে বিক্রিত পণ্যর যে আগে ব্যয় যোগ করছি ওগুলোর পরে যখন আসবে এটা সমপরি মজুত পণ্য বিয়োগ দেবো। কিন্তু এখানে একটু বিস্তারিত বিষয়টা হচ্ছে সমপরি মজুত পণ্য দুইটা থাকতে পারে। দুইটার ক্ষেত্রে তোমরা এখন ভাবতে পারো যে আমরা কোন এন্ট্রিটা মানে কত টাকা দুইটা থাকতে পারে। ধরো 1 লাখ আছে আবার 50,000 আছে, দুইটা সমপরি মজুত পণ্য আছে। এখন তুমি কোনটা দিবা? তখন সব থেকে কম যেটা থাকবো সেটাই দিবা। সব থেকে কম কম যে টাকাটা থাকবে ওইটাই সমপরি মজুত পণ্যের এখানে দিয়া বিয়োগ করবা। পরে বিয়োগ করলে আমাদের কি বার হবে? মোট মুনাফা। সহজভাবে যদি তোমাদের বলতে চাই তাহলে আমাদের এই জিনিসগুলা বেশি বেশি করে অঙ্ক করতে হবে বা এই এন্ট্রি গুলা মনে রাখতে হবে কোন এন্ট্রি গুলা বিক্রয়ের সাথে যুক্ত আর কোনগুলা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যুক্ত। এগুলো যদি তুমি বেশি বেশি করো তাহলে তোমার একটা মাথায় থেকে যাবে যে রাও মিলের এই এন্ট্রি গুলো এখানে যাবে, এই এন্ট্রি গুলো এখানে যাবে। তো আমরা কি বার করলাম? মোট মুনাফা। তারপর আমাদের বার করতে হবে পরিচালন মুনাফা, তারপর বার করতে হবে নিট মুনাফা। আমরা এখন মাত্র বার করছি মোট মুনাফা। ঠিক আছে, তাহলে আমাদের আরো দুইটা বাকি। আমরা মোট মুনাফা নির্ণয় করার পর আমাদের পরিচালন মুনাফা নির্ণয় করতে হবে। আর এর জন্য আমাদের বাদ দিতে হবে পরিচালন ব্যয় সর্বপ্রথম। তো পরিচালন ব্যয়টা কি আসলে এই জিনিসটা আমাদের জানতে হবে। পরিচালন ব্যয় হইতেছে কোন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যে সকল ব্যয়গুলা হয়ে থাকে এগুলাই বলে পরিচালন ব্যয়। যেমন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন, এর জন্য আপনার পণ্য দ্রব্য আনতে গেছেন বা বেচতে গেছেন, এগুলোর জন্য কি পরিবহন, বিক্রয় পরিবহন, ঠিক আছে, পরিবহন খরচ, বেতন বেতন দিতে হবে প্রতিষ্ঠানের কর্মচারীদের, ঠিক আছে। বেতনের সাথে আপনার এই যে যোগ বকেয়া বা বিয়োগ অগ্রিম এটি থাকতে পারে। তারপর বিদ্যুৎ খরচ আছে, তারপর অফিস খরচ, বাট্টা প্রদান, স্থায়ী সম্পদের মেরামত। আপনি স্থায়ী সম্পদ বলতে সাধারণত আমরা বুঝি ভবন, তারপর মেশিনারি, কম্পিউটার, গাড়ি ইত্যাদি। এগুলো আমরা সাধারণত স্থায়ী সম্পদ মানে যে সম্পদগুলো আমাদের আহ স্থায়ী সময়ের জন্য আমরা ব্যবহার করতে পারি, বলতে পারেন 1 বছরের উপরে, এগুলাকে স্থায়ী সম্পদ বলে। আর এগুলার ক্ষয়ক্ষতি হলে বা নষ্ট হয়ে গেলে মেরামত করার জিনিসটা হইতেছে একটা ব্যয়, সেটাও যাবে এখানে। তারপর ডাক উতার, বিজ্ঞাপন, আপনার পণ্যদ্রব্যের প্রচার বা প্রসারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। তারপর মনিহারি, প্যাকিং খরচ, পণ্যদ্রব্যের প্যাকিং করতেছেন এর খরচ, ভ্রমণ খরচ, বীমা খরচ, মানে এক কথায় বলতে গেলে যাবতীয় খরচ বা ব্যয়গুলা এখানে দেওয়া হয়, যেগুলা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপর এখানে হইতেছে স্থায়ী সম্পদের অবচয়। আপনার স্থায়ী সম্পদ আগেই বলছি এইগুলা, ঠিক আছে। এইগুলা আপনি দিন দিন ব্যবহার করতেছেন, যার কারণে এগুলার এই টাকা কমে যেতেছে বা এগুলার দাম কমতেছে, ঠিক আছে। এগুলার কি কয়? অবচয় সাধারণত। মানে আপনার একটা জিনিস অনেকদিন ব্যবহার করলেন 1 2 3 4 বছর, পরবর্তীতে কিন্তু এই দামে এটা বেচতে পারতেন না, এটা কম দামে বেচতে হইব। এই জিনিসটারে কি কয়? স্থায়ী সম্পদের অবচয়। তারপর ইজরা সম্পদের অবলোপন, মানে আপনি কোন সম্পদ, ধরেন একটা ক্ষেত চাষ করার জন্য লইছেন, ইজরা লইছেন, ঠিক আছে, কয় বছরের জন্য? 10 বছরের জন্য। 10 বছরের জন্য 1 লাখ টাকা দিয়া, 1 2 3 4 5, ঠিক আছে, 1 লাখ টাকা দেয়। এখন এটার বছরে বছরে যদি আমি ভাগ দিই 10 দিয়া, তাই তাছে 10,000। এই 10,000 টাকা প্রত্যেক বছর খরচ হইতাছে, ব্যয় হইতাছে, ঠিক আছে। এইটাই হইতাছে ইজরা সম্পদের অবলোপন। তারপর সুনামের অবলোপন, আপনার সুনাম প্রতিষ্ঠান কিন্তু সুনামের কারণে বেশি চলে, ঠিক আছে। কোনো কারণে আর ক্ষতি হলে এটার সুনাম অবলোপন, এটা কত এটা যাইব। তারপর কমিশন প্রদান, কোনো কারণে যদি পণ্যদ্রব্যের কমিশন দিয়ে থাকেন এটা যাইব। তারপর ব্যাংক চার্জ, ঠিক আছে, আপনার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, সেটার চার্জ কাটতেছে, এই ব্যাংক চার্জ, মানে যাবতীয় এই ব্যয়গুলা সেখানে যাবে। পরিচালনার ব্যয়ের ক্ষেত্রে এই যে এন্ট্রি গুলো তোমরা দেখতে পাইলে এগুলো সাধারণত খুব ইজি, কিন্তু এখন আমরা যে জিনিসগুলো লাগবো এগুলো খুবই কঠিন আর সহজ ভাবে না বুঝতে তুমি পুরো একবারে প্যাঁচ গোছ লাগালে বা ভাইয়া। এর জন্য এই এখন আমি যেটা দেখাবো এই জিনিসগুলো একটু মনোযোগ সহকারে দেখবা। পরিচালনার ব্যয়ের এই এন্ট্রি গুলা দায় বিবরণীতে পরিচালনা ব্যয়ের লাস্টের এই ধাপটা হইতাছে অনাদায়ী পাওনা খরচ বা বলতে পারো তোমরা কুড়িন। এই জিনিসটা নিয়ে পোলাপাইন মাথা টাথা হ্যাং হয়ে যায়। আমি যখন ছোট ছিলাম মানে নবম দশম শ্রেণীতে ছিলাম তখন ভাই আমার মাথায় এটা ঢুকতো না। এক জায়গায় লিখতাম লেহা কুড়িন সঞ্চিতি, এক জায়গায় অনাদায়ী পাওনা। আসলে জিনিসটা হইতাছে অনাদায়ী পাওনা আর কুড়িন দুইটা এক কথাই। তো এইটার জন্য আমাদের কি 4টা এন্ট্রি থাকে অনাদায়ী পাওনা খরচ নির্ণয়ের জন্য। এখানে দেখতে পাইতেছো প্রথম যে দুইটা থাকে যেমন অনাদায়ী পাওনা একটা আর হইতাছে
যোগ নতুন অনাদায়ী পাওনা, তারপর আরেকটা যোগ হইতেছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, তারপর বিয়োগ পুরাতন অনাদায়ী পাওনা। এর মধ্যে এই যে প্রথম, এই যে এই প্রথমটা ঠিক আছে, আর হইতাছে এই যে লাস্টের পুরাতন, এই দুইটা হইতাছে তোমরা কই পাইবা, রেও মিলে। আর মাঝখানের যে দুইটা নতুন অনাদায়ী পাওনা আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই দুইটা পাইবা তোমরা সমন্বয়। তো অনাদায়ী পাওনা তোমরা এটারেও মিলে ডাইরেক্টলি পেয়ে যাবা। আর হইতাছে নতুন অনাদায়ী পাওনা, এটা তোমরা সমন্বয় পাইবা। সেখানে তোমার লেখা থাকতে পারে দেনাদারের কাছ থেকে অবলোপন, বা দেনাদার কাছ থেকে পাই নাই, মানে টাকা আমার এক কথা দেনাদার তোমাকে যে টাকাটা দিবে না বা তার কাছ থেকে যেটা পাইবা না, সেটা হইতাছে নতুন অনাদায়ী পাওনা। এখন টুইস্ট হইতাছে এই যে 3 নম্বর এন্ট্রিটা, যেটা হইতাছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এইটা তোমাদের বার করতে হবে কিভাবে, এটা অনেকই মানে গোলায়। তো এই জিনিসটা তোমাদের বার করতে হলে সর্বপ্রথম দেখো কি করতে হবে, দেনাদার রেও মিলে যে দেনাদার দেওয়া থাকবে সেটা নিতে হবে। নেওয়ার পর সেটার সাথে যোগ করবা অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয়। অলিখিত বিক্রয় বা দাঁড়ি বিক্রয়, এটা যোগ করবা। যোগ করার পর যে টাকাটা পাবে সেটার সাথে তোমরা কি করবা, বিয়োগ করবা নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা যেটা নাকি তোমার সমন্বয়ে থাকবে, সেটা কি করবা, আবার বিয়োগ দিবা। বিয়োগ দেওয়ার পর যেটা পাবে এটা হইতাছে অবশিষ্ট দেনাদার। এটার সাথে তোমার একটা পার্সেন্ট দেওয়া হবে রেও মিলে, যে কত পার্সেন্ট, 5%, 7%, 8%, এরকম ওই পার্সেন্টেজটা দিবা। দেওয়ার পর যেটা বাড়িব এটাই হইতাছে এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা নাকি তোমার এখানে যে যোগ যাবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। পরবর্তীতে পুরাতন অনাদায়ী পাওনা, এটা তোমার এটাও মিলে থাকবে, সেটা দিয়ে দিবা। তো এইগুলা যোগ বিয়োগ করে তোমার পারিব কি, অনাদায়ী পাওনা খরচ। ঠিক আছে, তো এগুলা করার পর লাস্টে তোমার এই পরিচালনা ব্যয় সবগুলো যোগ বিয়োগ করার পরে যেই টাকাটা বাড়িব, ঠিক আছে, এইটা তোমার মোট মুনাফা থেকে বাদ দিতে হবে। মোট মুনাফা থেকে বাদ দেওয়ার পর তোমার বাড়িব এই পরিচালন মুনাফা। বিশদায় বিবরণীর সব থেকে কঠিনই হইতাছে মানে এই অনাদায়ী পাওনা খরচ বা কুড়িন। এই জিনিসটা যদি তোমরা বুঝে যাও তাহলে ভাই একদম তোমার লাগে এই জিনিসটা সহজ। তো আমরা সবকিছু করার পর পরিচালন মুনাফা বার করছি, সেটার পর আমাদের কি করতে হবে, যোগ দিতে হবে অন্যান্য আয়। আয় আয় মানে কি, আয় মানে তোমার কাছে যেটা আইছে এটা হইতাছে আয়। এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে তুমি যখন রেও মিল দেখবা এই অঙ্ক করার সময় তুমি দেখলে তো বুঝতে পারো ভাই এই জিনিসগুলো আয়, এইগুলো এখানে যাবে। তো এর মধ্যে স্থায়ী সম্পদের বিক্রি হতে মুনাফা একটা। স্থায়ী সম্পত্তি তোমার বিক্রি করছো, ঠিক আছে, এটার থেকে তোমার কি টাকা পয়সা আইছে, এটা কি লাভ হয়েছে, এটার মুনাফা এখানে দিবা। ঠিক আছে, তারপর বিনিয়োগের সুদ। যেহেতু সুদ আমাদের দেশে হারাম, তারপরে তো মানুষজন সুদে টাকা পয়সা লাগায়, তো কোনো কিছু বিনিয়োগ করছে সেটা থেকে সুদ আইছে, মানে তোমার টাকা পয়সা বাড়ছে, এটা দিবা। তারপর প্রাপ্ত বাট্টা, বাট্টা পাইছো মানে ডিসকাউন্ট পাইছো। তারপর ঋণের সুদ, ঋণ দিছো ওটার সুদ পাইছো। ব্যাংক জমার সুদ, ব্যাংকে টাকা রাখছো ওটাতে সুদ পাইছো। খালি মিলে সুদ আর সুদ রে ভাই। তারপর প্রাপ্ত কমিশন, কমিশন পাইছো। কমিশন কি বোঝো নাই, কোন একটা কাজ করছো, ঠিক আছে, ওটার কাছ থেকে ধরা 20,000 টাকার কাজ করছো, তো ওটার থেকে কি 5% কমিশন পাইছো, মানে তোমার লাভ হয়েছে, এটা দিবা। তারপর বাড়ি ভাড়া আয়, বাড়ি ভাড়া দিছো ওটা থেকে আয় হয়েছে। প্রাপ্ত লভ্যাংশ, এগুলি সব যোগ করে বার হইব তোমার কাছে আয়। ঠিক আছে, এই আয় থেকে আবার তোমাদের কি করতে হবে, ব্যয়। ব্যয়, ব্যয় বাদ দিতে হবে। সো আমরা যখন অন্যান্য আয়গুলো বের করব, তারপর আমাদের এই আয় থেকে ব্যয়, অন্যান্য ব্যয়গুলা বাদ দিতে হবে। ব্যয় মানে কি, ক্ষতি। তুমি তোমার কাছ থেকে চলে গেছে, সাধারণ ভাষা বুঝি এগুলারই কয় ব্যয়। তো স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত ক্ষতি, তোমার স্থায়ী সম্পত্তি তুমি বিক্রি করছো, ঠিক আছে, ক্ষতিতে। ধরো তুমি 5 লাখ টাকা একটা সম্পত্তি জায়গা কিনছিলা, 1 বছর পরে ওটার দাম হয়ে গেছে 4.5 লাখ টাকা, সেটা কি তোমার ক্ষতি, সেটা এখানে দিবা। তারপরে হচ্ছে ঋণপত্রের সুদ, তুমি ঋণ লিছো, সেই পত্রের একটা সুদ। ব্যাংক বা ব্যাংক ঋণের সুদ, মানে কি তুমি ব্যাংকে ঋণ লইছো, ব্যাংক থেকে ওটা সুদ দিতে হয় মাসে মাসে, এটাও কি তোমার একটা ব্যয়, ঠিক আছে, দিবা। তারপর ব্যাংক ব্যাংক জমাতিরিক্ত সুদ। তারপর চুরি বা দুর্ঘটনা জনিত ক্ষতি, মানে চুরি, তোমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে চুরি হয়ে গেছে, বা আগুন লাগে পণ্য বিনষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, এগুলো সব যোগ করে তুমি কি করবা, যে টাকাটা বাড়িব ওই টাকাটা হইতাছে অন্যান্য আয় থেকে বাদ দিবা। বাদ দিলে যে টাকাটা বার হবে সেটাই হইতাছে নিট মুনাফা। এক কথায় বিশদ আয় বিবরণী তোমরা যত বেশি চর্চা করবা, মানে বেশি বেশি করবা, ততই তোমরা মানে মনে রাখতে পারবা কোন এন্ট্রিটা কোন ঘরে যেতেছে, কোনটা যেতেছে ক্রয়ের সাথে, কোনটা বিক্রয়ের সাথে, ঠিক আছে, তারপরে কোনটা হইতাছে পরিচালন আয়ের মধ্যে, অন্যান্য আয়ের মধ্যে কোনটা, অন্যান্য ব্যয়ের মধ্যে, ঠিক আছে। এগুলো যত বেশি করবা তত তোমরা বুঝতে পারবা। আর নবম দশম শ্রেণী যারা আছো তাদের 147 পৃষ্ঠা, 147 পৃষ্ঠা এই
অঙ্কের যাবতীয় এন্ট্রি গুলা বা দেওয়া আছে, কোনটা কোন জায়গায় যাইবো, ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত সব দেওয়া আছে। মোট মুনাফা, তারপর হইতেছে পরিচালন মুনাফা, নিট মুনাফা, কেমনে কি করতে হবে সব দেওয়া আছে। তোমরা আমার লেখা হয়তো বুঝতেও না পারো, কারণ আমার জাস্ট হোয়াইট বোর্ডটা একদমই ছোট। আমি তো আর কোর্স ব্যবসা করতে আসি নাই, তাই আমি মানে শিখাইতে আসছি। আমি চাই মানুষ এক লাইন হলে আমার কাছ থেকে শিখুক, এর জন্য আমি যে আমার যা আছে তা দিয়ে পড়াইতেছি। তো এটা যেহেতু ছোট, তোমরা লেখাটা বুঝতে নাও পারো, এর জন্য তোমরা তোমাদের এই হিসাব বিজ্ঞানের নবম দশম শ্রেণী যে বই আছে, সেই বইয়ের 147 পৃষ্ঠা থেকে যাবতীয় এন্ট্রি গুলো দেখতে পারো। এর মধ্যে যদি কোনোটা সমস্যা থাকে আমাকে জানাইতে পারো। পরবর্তী ক্লাসে আর্থিক অবস্থা বিবরণী নিয়ে কথা বলবো, আর হইতাছে এই সেবা প্রদানকারী ব্যবসা বিষয় বিবরণী, এটা জাস্ট 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেবো। সো যাদের আমার ভিডিও ভালো লাগে চাইলেই সাবস্ক্রাইব করে দিতে পারো।